গল্প বলি এসো। আজ শ্রী মনোজ বসুর লেখা ভুলি নাই গ্রন্থের ষষ্ঠ পর্ব পাঠ করে শোনাবো। শুনতে ভালো লাগছে কিনা কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি এখনো, নতুন এসেছো, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের সকলের জন্য আমার অপরিসীম শুভেচ্ছা রইল। তাহলে শুরু করি। মল্লিকা। মল্লিকার কথা বলে প্রসঙ্গ শেষ করি। স্বদেশী আমলে আমি ছেলে মানুষ, স্কুলে পড়ি। বাবা চাকরি ছেড়ে তো ক্ষেপে উঠলেন। সে গল্প গোড়ায় বলেছি। নিশান উড়িয়ে দল বেঁধে এ গায়ে সে গায়ে সভা করতে যেতেন, বক্তৃতা করতেন। বাড়ির কাজকর্ম সব দেখতে যদু, জাতে নমঃশূদ্র। আসল কর্তা যেন সেই। একদিন খুব সকালে বাবা আমাকে ডেকে তুললেন। যদু ও বাড়ির আরো অনেকে আগে থেকে দাঁড়িয়ে আছে। হলদে রঙের এক এক টুকরো সুতো নিয়ে তিনি সকলের হাতে বেঁধে দিলেন। বললেন, আমার হাতেও তোমরা কেউ বেঁধে দাও। যদু, তুমিই দাও। কলমের খোঁচায় ওরা দেশের মাটি ভাগ করেছে, তা বলে মানুষ আমরা কি পৃথক হয়ে যাব? সারা সকালটা ধরে কোলাকুলি চলে। যদু কিন্তু মোটের উপর খুশি নয়। সে বলে, দেখো বাবু, চাকরি ছেড়ে এইসব তো করে বেড়াচ্ছ, ওদিকে ছিটে ফোটা যা আছে আদায়পত্তর কিছু হচ্ছে না। বিষয় আশয় চুলোয় যাবে কিন্তু। এইসব হ্যাঙ্গামের দরকারটা কি শুনি? বাবা বলেন, দরকার নেই? আচ্ছা বাপু, তোর ছাঁচ তলার বেড়া দিয়ে কেউ যদি দুটো ভাগ করে বলে, এদিকটায় তুই থাকবি, ও দিকটায় মানি থাকবে, চুপ করে থাকতে পারিস? আমরা ঝগড়াঝাটি করি, ভাব করি নিজেরা করব। তুমি বাপুকে হে বাইরে থেকে মাতব্বরি করছো? এর অনেক দিন পরে আর কিছু বড় হয়ে বাবার বক্তৃতা শুনেছি। তার এক একটা কথাও আজ যেন গান হয়ে কানে বাজে। মানুষের বিজয় ঘোষণা, আঘাত, অপমানের মধ্যে মাথা উঁচু করে বেড়ানোর সংকল্প, এমনি ধরনের সব কথা। তারপর মল্লিকা এলো। ১৬-১৭ বছরের অজানা অচেনা মেয়ে, সর্বাঙ্গ ভরা রূপ আর এক মুখ হাসি। সে হাসি কারণে অকারণে ঝর্ণার জলের মতো ঝরে পড়ে। নূতন মেয়ে পেয়ে বাবারও বাইরে ঘোরাঘুরি খানিকটা কমে এলো। একবার রাখি বন্ধনের দিন সকাল সকাল স্নান করে আমরা সকলে এসে দাঁড়িয়েছি। কই বাবা, রাখি বাঁধবে না? বাবা হেসে বললেন, মনে মনে সব বাঁধন পড়েছে কিনা, টুকরা দেশ তাই জোড়া লেগে গেছে, বাইরের রাখির আর দরকার নেই। একটু চুপ করে থেকে বলতে লাগলেন, ম্যাকলিন সাহেব কুন্তলের কথা শুনে বলেছিল, ফুলের মতো নরম দেহ, কিন্তু ভিতরটা যেন ইস্পাত। এইসব ছোকরা এদেশে এলো কি করে রায়? আমি জবাব দিলাম, সাহেব, রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ এটা, জগতে এদের জুড়ি নেই। আনন্দে গৌরবে বাবার গৌর মুখখানি জল করতে লাগলো। তারপর তিনি গত হলেন। আইন পড়ার নাম করে তখন কলকাতায় আছি, কিন্তু সে ডাহা মিথ্যে, কলেজ মুখই হইনে। মল্লিকা সম্বন্ধে যে নেশা লাগেনি এমন নয়, স্বদেশী করি বলে কি মানুষ নয়। শনিবারে শনিবারে প্রায়ই বাড়ি আসি। আরো সুবিধা হলো, আমার উপর একটু বিশেষ কাজের ভার পড়ল। কাজটা আমাদেরই ওই অঞ্চলে। আমার ধরন ধারণ যদুর ভালো লাগে না। সে কটমট করে তাকায়। কৈফিয়ত হিসেবে বলি, যদু ভাই, একা একা তুই কদিক সামলাবি? আমার তো একটা বুদ্ধি বিবেচনা আছে, তাই আসা যাওয়া করছি। কাঠখোট্টা যদু এসব কথায় ভোলে না। ঘাড় নেড়ে সোজা জবাব দেয়, না ভাইধন, আমার সুখে কাজ নেই। এরকম স্কুল পালাপালি করো না আর। মানুষ হয়ে এসে একেবারে আমায় ছুটি দিও। কিন্তু আশা বন্ধ করবার জো নেই যখন যথাসম্ভব তাকে পাশ কাটিয়ে বেড়ায়। একবার সোমবারের দিন সকালবেলা ঠিক ফেরবার মুখে
মেঘ করল, ঝড় জল হওয়া অসম্ভব ছিল না। স্টেশন প্রায় মাইল চারেক পথ। ওরকম অবস্থায় কাপড় চোপড় ভিজে গেলে কলেজ যাওয়া চুলোয় যাক, বড় রকম একটা অসুখ বিসুখও হতে পারত। কিন্তু যদু এসব বুঝবে না। দুপুরে খাওয়ার সময় মুখোমুখি পড়ে গেলাম। যদু বলে, এবারে পুরোপুরি ইস্তফা দিয়ে এলে ভাইদান? তা ভালো, নিজের কাজকর্ম নিজে দেখোগে, আমি সরে পড়ি। অপরাধীর ভাবে বলি, আচ্ছা এই অবস্থায় যায় কি করে, বুঝে দেখো। যদু বলে, ও, চিড়িয়াখানার খাঁচা ভেঙে বাঘ বেরিয়েছে বুঝি, শহরে আর যাবার জো নেই? আমার রাগ হয়ে গেল। বলি, হ্যাঁ বেরিয়েছে, বেরিয়ে তার দুটো এসে এই গায়ে ঢুকেছে। তুই সেই সকাল থেকে তককে তককে আছিস, আর ওদিকে ঘরের মধ্যে আর ১ নম্বর তিনি ওত পেতে রয়েছেন। যদুর মুখ হাসিতে ভরে যায়। তবেই দেখো ভাইধম, আমার একরত্তি ওই বউ ঠাকুরানের খালি বিদ্যে নয়, বুদ্ধিও কত। বুকের উপর থাবা দিয়ে সগর্বে বলে, আমি, আমি খুঁজে পেতে এনেছিলাম, ঠাকুর আমার মান রেখেছেন। তোর আর তোর বউ ঠাকুরনের জ্বালায় আমি দেশান্তরী হয়ে যাব, মোটে বাড়ি আসবো না। যদু ভয় পায় না, মহানন্দে বলে, এই তো বাপের বেটা হও ভাইধন, কর্তাই বা কদিন বাড়ি থাকতেম, কত বিদ্যে শিখিয়েছিলেন। শেষকালে তাই তো মানুষ কাহা কাহা মুল্লুক থেকে এসে কথা শোনবার জন্য ধরে নিয়ে যেত। হুম, বাড়ি থাকলে তোমাকে সেরেস্তায় বসতে হবে, হাট বাজার করতে হবে। এই সময়টা এক কাণ্ড হয়ে গেল। যদুর ম্যালেরিয়া ধরেছিল। দিন 10 ভুগে সবে ভাত খেয়েছে। ফসল কাটার সময়, নিতান্ত না দেখলে নয়, মাঠের দিকে যাচ্ছিল সেই সব তদারক করতে। থানার উপর দিয়ে রাস্তা। দেখে গোকুল মোড়ল আর তার ভাইপো শুকনো মুখে বসে আছে। সামনে চেয়ারের উপর দারোগা বাবু। একটা কথা কাটাকাটি চলছিল। গোকুল সম্পর্কে তার পিস্তুত ভাইরা ভাই, ভাবসাবও আছে। হাত নেড়ে গোকুল তাকে ডাকলো। যদু বারান্দায় উঠে ফিসফিস করে জিজ্ঞাসা করে, সকালবেলা পীঠস্থানে কি হয়েছে রে? গোকুল বলে, কাল রাত্রে আমার সর্বস্ব চুরি গেছে। দক্ষিণের ঘরে সিঁধ কেটেছে, আবার রান্নাঘরেরও হাত দেড়েক বেড়া খসিয়ে ফেলেছে। পিতল কাঁসা ঘরে এক টুকরো নেই। আজকে কলার পাতায় ভাত খেতে হবে। দারোগা ঘাড় নেড়ে বললেন, যা বলো মরলের পো, হিসেব করে দেখলাম 5টা টাকার কম কিছুতে হয় না। এখন না পারো বরঞ্চ দুপুরের দিকে জমা দিয়ে যেও। নির্ভাবনায় যাও, সন্ধ্যা নাগাদ আমরা গিয়ে হাজির হব। গোকুলের চোখ ফেটে জল বেরুবার মতো হলো। হুজুর, বিশ্বাস করছেন না, কি আর বলি, ঘরে একটা তামার পয়সা অবধি রেখে যায়নি। যদুর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই এজাহার দিতে এসে বড্ড মুশকিলে পড়লাম। দারোগা বাবুর নিজে না গেলে কিছুতে হবে না, অথচ কোথায় তার পালকি ভাড়া, কোথায় কনস্টেবলের বারবরদারি, এত টাকা এখন পাই কোথায়? বাবার সঙ্গে যদু ঝগড়া করত, তবু তাঁরই ভাতে মানুষ। কে জানতো তলে তলে তার বিদ্যা সে আয়ত্ত করেছে। যদুর মুখ কালো হয়ে উঠল। উগ্র কণ্ঠে বলে, কেন, তোমার গরু বাছুর নেই গোকুল? দারোগার দিকে তাকিয়ে বলে, সে তো ঠিক কথা, চোরেরা এত নিয়ে গেল, আর হুজুরের বেলা ফক্কি কার? উনি না গেলে হবে কি করে? গরু বন্ধক দিয়ে রাহা খরচের জোগাড় করোগে। দারোগা আগুন হয়ে উঠলেন, তুমি কে হে, ফাজলামি করতে এসেছো? বেরো। এই মহাদেব সিং, নিকাল দে উসকো। যদু উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলে, আমরাই যাচ্ছি, সোজা সদরে চলে যাব, সে পথ চিনি। বলো ভাই, বন্দে মাতরম। দারোগা হাঁকলেন, সদরে আমরা পাঠাবো, তোদের চীনে যেতে হবে না, পাকড়ো। দুপুরের পর গোকুল এসে চুপি চুপি মল্লিকাকে বলে গেল, যদুকে নিদারুণ মার মেরেছে। মেরে এখন অতুল ডাক্তারের উঠানে
দেবদারু গাছে বেঁধে রেখেছে। অতুল ডাক্তারের বাড়ি থানার লাগোয়া। ডাক্তারের সঙ্গে দারোগার গলায় গলায় ভাব এবং কুলোকে রটনা করে ভালোবাসাটা নিতান্ত নিষ্কামও নয়। মল্লিকা প্রথমটা হতভম্ব হয়ে যায়। পাড়ার ২-৪ জনের চেষ্টায় সাক্ষাতের বন্দোবস্ত হলো। মল্লিকা চাদরে সর্বাঙ্গ জড়িয়ে থানায় চলল। সঙ্গে যদুর মেয়ে মানি আর এক জ্ঞাতি ভাসুরের ছেলে। আসামিকে তখন গারদ ঘরে রাখা হয়েছে। পিছনে উত্তরের রোয়াকে মল্লিকারা বসল। হাতকড়ি লাগানো যদুর চেহারা দেখে মল্লিকার চোখে জল আসে। এ কি করে বসলে মোড়ল দাদু? স্বর্গীয় কর্তার কথাগুলি যদু মুখস্থের মতো বলে যায়। কেন? অন্যায়টা কিসের? বন্দে মাতরম বলেছি, মাকে ডেকেছি, ছেলের মুখ চেপে ধরে মাকে ডাকতে দেবে না, এ আমরা মানব কেন? দফাদার কালীচরণ এই গ্রামের বাসিন্দা। শঙ্করদের সদর পুকুরের ধারে বাড়ি। তাকে ডাকিয়ে এনে মল্লিকা বলে, মোড়ল দাদুকে এবার ছেড়ে দাও। সবে জ্বর থেকে উঠেছে, দুর্বল শরীর, তার উপর দুপুরে কিছু খায়নি। করালি বলে, দেমাক করে খায়নি। চিড়ে দেওয়া হলো, তা ছড়িয়ে ফেলল। বুঝে দেখো তো মা, থানার পরে এসে হল্লা করে, ওর সাহসটা কি? বড়বাবু ওকে সদরে চালান দেবেন। দিন কতক জেলের ঘানি ঘুরিয়ে আসুক, ঠান্ডা হয়ে যাবে। মল্লিকা আশ্চর্য হয়ে বলে, বন্দে মাতরমের জন্য জেল? করালি হেসে ওঠে, কি জানি কি জন্যে। তুমি মা ঘরে যাও, ওকে ছাড়া হবে না। যদুও বলে, ঘরে যাও বউ ঠাকুরুন, এরা কি সহজে ছাড়বার লোক? দুপুরে কতগুলো সাক্ষী এনে কি সব তালিম দিচ্ছিল, একটু একটু কানে গেল। আমি নাকি ভয়ানক সব কাজ করেছি। তুমি ভাইদনকে চিঠি লিখে দিও, মাস ৫-৬ পরেই আসছি, ভাবনা নেই। মল্লিকা চোখ মুছে বলে, সদর তো ১০-১২ ক্রোশ পথ, মোড়ল দাদু এই রোগা শরীরে যাবে কিসে? করালি হাসতে লাগলো, বলে, আসামির জন্যে কি পক্ষীরাজের বন্দোবস্ত হবে? এই জোছনা উঠলে রওনা হবে, সঙ্গে ৪-৫ জন কনস্টেবল থাকবে, পৌঁছতে দুপুরও লাগবে না। দারোগা বাবু সকালে পালকিতে রওনা হবেন, বন্দোবস্ত হয়ে গেছে। মল্লিকা দৃঢ় কণ্ঠে বলে, আমার মোড়ল দাদুও পালকিতে যাবে। করালি দাঁত বের করে হাসে, বলে, ১৬ বেহারার? তা দূরের পথ, বেহারা কিছু বেশি চাই বই কি? তার মুখের দিকে তাকিয়ে করালি হাসির জেদ টানতে সাহস পায় না। বলে, আচ্ছা মা, দারোগা বাবুকে বলি গে। হ্যাঁ বলো গে। রোগা মানুষকে ১২ কোষ টেনে হিচড়ে নিয়ে গেলে হাড় কখানাও আস্ত থাকবে না। সে হবে না। তুমি বলো, পালকির খরচা আমরাই দেব। রাত্রিবেলা থানা থেকে খবর এলো, পালকির সম্বন্ধে দারোগা বাবুর আপত্তি নেই, সকালেই রওনা হবে। তবে ১২টা বেহারার দরুন ২৪ টাকা এক্ষুনি পাঠিয়ে দেওয়া চাই। পাড়াগাঁয়ে যখন তখন অত টাকা মেলে না। মল্লিকা হাতের একগাছা বালা খুলে যদুর মেয়ের হাতে দিল, বলে, পোদ্দারের দোকানে ছুটে জামানি, বন্ধক দিয়ে বিক্রি করে যেভাবে হোক টাকা নিয়ে আয়। বালা হাতে মানি ইতস্তত করে। মল্লিকা তাড়া দিয়ে ওঠে, হাঁ করে দাঁড়িয়ে রইলি, মানুষের চেয়ে কি গয়না বড়? তাও অবশ্য নয়। এবং বালা নিয়ে মানিও চলে গেল। তবু মল্লিকা অনেকক্ষণ পর্যন্ত সুস্থির হতে পারে না। এই বালা তার শাশুড়ি হাতে পড়তেন, সেকেলে জিনিস। শাশুড়িকে সে চোখে দেখেনি। তিনি চিতায় উঠলে কর্তা খুলে রেখেছিলেন, মল্লিকা এলে তাকে পরিয়ে দেন। আবার সে যেদিন চিতায় উঠবে, হয়তো আর একজন সজল চোখে খুলে রেখে দিত। কিন্তু সে তো হলো না। আমার কাছে মল্লিকা চিঠি লিখল, সব কথাই খুলে লিখেছিল। ৩ দিনের দিন বাড়ি এসে পৌঁছলাম। হাতের নখ খুঁটতে খুঁটতে মল্লিকা বলে, দেখো, তুমি রাগ করবে, ঝোঁকের মাথায় একটা কাজ করে বসলাম। সব লিখেছি, সেইটে কেবল লিখিনি। কি?
মল্লিকা বাঁ হাতখানা উঁচু করে দেখালো। হাসি মুখে বলি, গয়নার শোক লেগেছে? অশ্রুজড়িত স্বরে মল্লিকা বলে, এ যে আমার হিরে মানিক, কোহিনূরের চেয়ে বেশি, তুমি তো জানো। আচ্ছা, অন্যায় হয়নি আমার? নিশ্চয়ই, ১০০ বার। মল্লিকা এতটুকু হয়ে যায়। বলে, বাবা বেঁচে থাকলে কত দুঃখ করতেন তিনি। দুঃখ করতেন, তবে রাগ করতেন না মল্লিকা। এছাড়া যে কোনো উপায় ছিল না। বাবার কথা উঠলে গর্বে বুক ভরে যায়। স্বাধীনতা আমরা অনেক কাল হারিয়েছি, কিন্তু মনে মনে আজও মরিনি। সে কেবল ওই নমস্যেরা প্রাণের আগুন পুরুষ থেকে পুরুষান্তরে জ্বালিয়ে যাচ্ছেন বলে। বললাম, বাবা যা মানুষ, হয়তো বলতেন, বৌমা, এ তুমি কি করেছ? মানুষের হাতে হলদে রাখি পরিয়ে পরিয়ে বেড়াতাম, তুমি যে একটা হাতের বালা খুলে একসঙ্গে হাজার মানুষের মনের উপর রাখি পরিয়ে দিলে। মল্লিকা লজ্জিত হয় একটু, বলে, এই দেখো, তোমার কানেও গেছে তাহলে? সত্যি, এই অঞ্চল জুড়ে আমি মা হয়ে বসেছি। তাই তো বলছি, ঘোরতর অন্যায়। আমি বেচারা কিছু খবর রাখিনি, কলকাতায় বসে পেনাল কোড মুখস্থ করে মরি। এখন পথ চলতে লোকে আঙুল দেখিয়ে বলছে, ওই মল্লিকা মায়ের স্বামী যাচ্ছে। এতে ইজ্জত থাকে? মল্লিকা ছেলে মানুষের মতো হাততালি দিয়ে ওঠে। বেশ হয়েছে, এতকাল তোমরা মাথায় চড়ে থাকতে, এখন থেকে আমার নামে তোমার পরিচয়। দৃঢ় কণ্ঠে বললাম, ইজ্জত আমি বজায় রাখবই। কি করবে? একলা তোমায় দেমাক করতে দেব বুঝি? আমিও পাশে পাশে থাকবো। হাজার মানুষের মধ্যেই এখন থেকে আমার কাজ। আদর করে তাকে কাছে টেনে আনলাম। বলি, বাবার ওই ছবির সামনে যেমন ছোট্ট এতটুকু তুমি এই আমার বুকের মধ্যে রয়েছ, তেমনি থাকবে রোজ, চিরকাল, বুড়ো হয়ে মরে যাওয়া অবধি। লোকে বলবে, নীলকান্ত রায়ের ছেলে ওই শঙ্কর, রায়বাড়ির বউ ওই মল্লিকা। কেমন? বাবার কাজ, এখানকার সকল মানুষের কাজ, আর আমি একা নই, দুজনে মিলে করব আমরা। মল্লিকা তদ্গত চোখে ছবির দিকে চেয়ে থাকে, তারপর হাত ছাড়িয়ে নিয়ে উপুড় হয়ে প্রণাম করতে আসে। দেখো কাণ্ড, মেয়েরা এত অল্পে অভিভূত হয়ে পড়ে। তাকে ধরে ফেললাম। রাগে রাগে থানায় গিয়ে উঠি। দারোগাকে বললাম, আপনি নতুন এসেছেন, জানেন না, যদু মোড়ল আমার বাড়ি থাকে, ওর বাপও আমাদের কাজ করত। দারোগা আপ্যায়ন করে বসালেন। বলেন, এসে পড়েছেন? বেশ হয়েছে মশাই, আমাদেরই বা গন্ডগোলের গরজ কি? তবে এও বলি, ছাই ভস্য কেশ এতদূর কি গড়াতো? কথায় বলে, স্ত্রী বুদ্ধি। তারা পালকি বেহারার টাকা জোগাতে পারলেম, কিন্তু কনস্টেবলগুলোর দরুন কিছু ধরে দিলে তখনই যে খতম হয়ে যেত, ওর আধা খরচও লাগতো না মশাই। ব্যাপারটা কি বলুন তো? দারোগা বলেন, পিঁপড়েগুলোর পাখনা উঠেছে, দেখেন কি? থানায় এসে চেঁচিয়ে গেল, সরকারি আপিস, সরকার এসব শায়েস্তা করতে জানে, করবেও, কিন্তু ছোট লোকের এইরকম বার বাড়লে ভদ্রলোকেরা টিকবেন কি করে ভাবুন তো? আরে মশাই, নিচু হয়ে নাই যদি থাকবে, তো ভগবানকে বলে কয়ে আমার আপনার মতো বামুন হয়ে জন্মালো না কেন? বললাম, আপনার কাছে ভাগবত ভাষ্য শুনতে আসেনি দারোগা বাবু, নীলকান্ত রায়ের নাম নিশ্চয় শুনেছেন। আপনাদের নেক নজর তো ছিলই, তার উপর খাওয়া ছোঁয়ার বাজ বিচার নেই বলে সমাজেও তিনি ৫ বৎসর একঘরে হয়েছিলেন। আমি তার ছেলে, যদু চাকর নয়, আমার বড় ভাই। তা না হলে এরকম কাঁধে চড়ে বসে? আপনারা দেশটা ডোবাবেন। রূঢ় কণ্ঠে বলি, আজ্ঞে না, আপনারাই। শুধু দেশ নয়, যে সরকারের নিমক খাচ্ছেন তাকেও। সোজা কথায় বলি, পান টান খাওয়ার সিকি পয়সা প্রত্যাশা করবেন না, মিথ্যা মামলা তুলে নিন। দারোগা চটে উঠলেন।
মিথ্যে কি রকম? ডাক্তারবাবুর গাছ থেকে চুরি করে নারকেল পারেনি? না, তার কারণ অতুল ডাক্তারের নারকেল গাছই নেই। না আছে সে বিচার কোর্ট করবে। তা করবে, আপাতত আমি কিছু করে যাই। দারোগার গলায় ছিল কমফর্টার জড়ানো। রাগের মাথায় কমফর্টার ধরে এক হেঁচকা টান দিয়ে তারপর ছেড়ে দিয়ে এলাম। মাছি মেরে লাভটা কি? তারপর হুলস্থুল কাণ্ড। যদু ছাড়া পেল, কিন্তু স্বদেশী ব্যাপারে বাবার সুনাম এবং তার সঙ্গে এই ঘটনা যোগ হয়ে নানা দফায় সেবার আমার মোট ১.৫ বছর জেল হয়ে গেল। সে আমলের খবরের কাগজেও এসব কথা উঠেছিল। একটা কাগজে এক মল্লিকার নামেই ১.৫ কলম লেখা বেরুল। মল্লিকা কুসুমের মতো, যিনি স্নিগ্ধ সৌরভে গৃহকোণ আমোদিত করিতেন, হতভাগ্য সন্তানবর্গের কল্যাণকল্পে তিনি আজ স্বদেশ গগনে সাবিত্রী স্বরূপ সমুদিত হইয়া আছেন। এইবার নবপ্রভাতের অভ্যুদয় হইতে চলিল, ইত্যাদি। মোটের উপর সমস্ত মিলে ব্যাপার এমন গড়ালো যে বেহারারা যদুর পালকি বয়ে নিয়ে গেছিল যারা, তারা একদিন এসে পাই পয়সা অবধি ভাড়া ফিরিয়ে দিয়ে গেল। সকলের যুক্তি পরামর্শে বালা বিক্রির টাকায় রায়বাড়ির মণ্ডপে একটা নৈশ বিদ্যালয় খোলা হয়। কুন্তলদার ছাতে যেমন আমরা আড্ডা জমাতাম, কতকটা তাই আর কি। চাষারা সন্ধ্যার পর বই সেলেট নিয়ে আসে। মল্লিকা এসব নিয়ে যেন পাগল হয়ে উঠল। ছোট ছেলে মেয়েদের সে নিজে পড়ায়। জেল থেকে বেরুবার দিন ছেলেরা যথারীতি ফুলের মালা নিয়ে ফটক আটকে বসে আছে। ভিড় ঠেলে মল্লিকা আর যদু এগোবার ভরসা পায় না। ২টো দিন যে বাড়িতে স্থির হয়ে থাকবো তার ফুরসত দেয় না তারা। এখানে সমিতি, ওখানে বৈঠক, নিঃশ্বাস ফেলতে পারিনে। আবার পুলিশে ধরে। যথারীতি মামলা মোকদ্দমার পর জেল হয়। শেষাশেষি আর কোর্টের দরকার হয় না, সোজা ডিটেনশন ক্যাম্পে চালান হয়ে যায়। কুন্তলদার দলের সঙ্গে যোগাযোগ আছে, এখন আর এ কথা গোপন ছিল না। তখন বীরভূমের এক গ্রামে থাকতে দিয়েছিল। পুলিশ দুবেলা এসে তদারক করে যেত। গ্রামের লোক দস্তুর মতো হিংসা করত আমাকে। কাজকর্ম নেই, খাওয়া দাওয়া তোফা চলছে, সব সময় ধূপ দুরস্ত কাপড়। মাঝে মাঝে বাজারে যায় সওদা করতে। মাছওয়ালাকে দর জিজ্ঞাসা করলে সে যদি বলে ১২ আনা, ঝনাত করে পুরো টাকাটা ফেলে দিয়ে মাছ তুলে নিই। সে অবাক হয়ে থাকে। একদিন লোকটা চুপি চুপি আমায় জিজ্ঞাসা করেছিল, কি করলে এই রকম বন্দি বাবু হওয়া যায় বলুন তো বাবু? অনেকখানি বিদ্যে শিখতে হয়, না? বাড়ির চিঠি আসে মাঝে মাঝে। মল্লিকা নিজের কথা কিছু লেখে না, তাছাড়া সকল খবরই দেয়। মানির বিয়ে হয়ে গেছে, জামাইটি লেখাপড়াও জানে একটু আধটু। সেই এখন যদুর বাড়িতে এসে আছে, চাষবাস দেখে। যদুকে খুব টানাটানি করছে, তাকে আর আমাদের বাড়ি থাকতে দেবে না। একদিন মল্লিকার চোখ ফেটে নাকি সত্যি সত্যি জল এসেছিল। মানি পরে বলেছে এ কথা। আচ্ছা, তোর বাপকে যে নিয়ে যাবি মানি, এই পুরীর মধ্যে একা একা আমি থাকবো কি করে? মানি বলে, বাবা বুড়ো হয়ে গেছেন, আর কত খাটবেন বলো? তোর বাবাকে বুঝি বড্ড খাটায়? মানি সমস্ত জানে, তার লজ্জা হয়। বলে, না খুড়িমা, তেমন কথা কে বলেছে? আসলে হলো, বাবা এখানে থাকলে নানান কথা ওঠে, সমাজে মাথা নিচু হয়ে যায়। তাই তোমাদের জামাই বলেছে সমাজের সকলকে ছেড়ে দিয়ে ৩টে মানুষ আলাদা থাকা যায় না তো। জামাইও সঙ্গে ছিল, তার সুর এরকম মোলায়েম নয়। বলে, কোথায় মানুষ? আমরা তো তোমাদের কাছে কুকুরের শামিল, আমাদের ঘরে ঢুকতে দাও? ম্লান হাসি হেসে মল্লিকা বলে, দিই কিনা ওকে একবার জিজ্ঞাসা করে দেখো দেখি। অমূল্য। মানি সামলে নেবার ভাবে তাড়াতাড়ি বলল, তোমরা দাও, কিন্তু সবাই দেয় না কিনা সেই কথাই বলছে খুড়িমা। দিনকাল বদলে যাচ্ছে যে, যারা দেয় না তারাও দেবে।
অমূল্য আগুন হয়ে উঠে। দয়া? দয়া চাইনি। আমরা আলাদা থাকবো। কোম্পানি বন্দোবস্ত করে দিয়েছে। দালান, কোঠা, চাকরি বাকরি সব বখরা হয়ে যাবে। খাসা হয়েছে। কিন্তু তাতে ভালোবাসা হবে না। তফাতটাই শুধু বাড়বে। একটা নিঃশ্বাস ফেলে মল্লিকা বলে, এদের অনেক দোষ আছে মানি, তবু এদেরই মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মানুষের অপমান প্রাণ দিয়ে বুঝেছে। এই বাড়িরই একটা লোক সব ছেড়ে ছুড়ে আজও ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ রে মানি, আজকাল তোর খুড়োমশাইকে একেবারে ভুলে গেছিস না? মানি লজ্জিত হয়ে সরে যায়। অমূল্য তখন চলল শ্বশুরের কাছে। মণ্ডপের সামনেটায় একটা নিড়ানি নিয়ে যদু ঘাস তুলছিল। সেখানে আর এক দফা বচসা হলো। অনেকক্ষণ পরে রান্নাবান্না হয়ে গেলে মল্লিকা গিয়ে দেখল যদু ঘাসের উপর মাথায় হাত দিয়ে বসে আছে। মল্লিকা বলে, আর কেন মোড়ল দাদু, আমরা উঁচু জাত, ওদের যে ঘেন্না করি। কেউ আর স্কুলে পড়তে আসবে না। ঘাস তুলে পথঘাট যতই সাফ করে রাখো না কেন। যদু বলে, তাই তো বউ ঠাকুরুন, নতুন কথা শুনি, তোমরা আর আমরা একেবারে পর, কোনো সম্পর্ক নেই। থাকবে কি করে? কোম্পানি দাগ কেটে মার্কা মেরে দিয়েছে যে, এদিক ওদিক হবার জো আছে? সেই দিন মল্লিকা এক চিঠি লেখে আমাকে, যা কখনো হয়নি। 200 মাইল দূর থেকে তার কান্না শুনতে পেলাম। চিঠির প্রতিটি অক্ষর যেন কান্না। লিখেছে, অবস্থা ভালো নয়, কেউ কাউকে বিশ্বাস করে না। স্বদেশী আমলের কথা শুনেছি, কিন্তু এমন দুর্দিন আর কখনো আসেনি। আবার এদিকে ক্ষেত খামার খাঁ খাঁ করছে। ভয়ানক অজন্মা, লোকে এবার খেতে পাবে না। যদুকে শেষ পর্যন্ত একরকম জোর জবরদস্তি করেই নমঃশূদ্র পাড়ায় নিয়ে গেল। মল্লিকা একা থাকে। একদিন যদু সন্ধ্যার পর গা ঢাকা দিয়ে আসে। বেশিক্ষণ থাকতে ভরসা পায় না। খবরাখবর নিয়ে সরে পড়ে। একদিন মাস 6 পর যদু ঘরের মধ্যে এসে চেপে বসল। বলে, ইহ, আমার কুটুম্বেরা, ভাত দেবার কেউ নয়, কিল মারবার গোসায়। বুঝলে বউ ঠাকরুন, দুপুরে আজ লবডঙ্কা হয়েছে। মল্লিকা শিউরে ওঠে। সে কি? তিক্ত কণ্ঠে যদু বলে, জুটবে কোথা থেকে? 13 বিঘের বড় বন্দটা পতিত রয়েছে, তার কি চেষ্টা আছে? নবাব পুত্তুর তেরি কেটে লম্বা লম্বা বুলি আউড়ে বেড়াবে, সন্ধ্যের পর জুটবে গিয়ে অশ্বিনীনাথের গাঁজার আড্ডায়। গলা নামিয়ে চুপি চুপি বলে, আবার শুনি রাত্রিরে এদিক ওদিক বেরুচ্ছে, পয়সার খাকতি, নেশার টান। শেষকালে জেলে টেলে না যায়, তাহলে মানির কষ্টের পার থাকবে না। মল্লিকা বলে, এই আমার মতো? যদু নাকি উচ্ছ্বসিত হয়ে বলেছিল, হহ, তোমার মতো? তুমি তো ভাগ্যধরী বউ ঠাকুরুন। ওই হারামজাদার কথার মধ্যে তুমি আমার ভাইধনকে টেনে আনলে। ভাতের থালা সামনে আসতে যদু গ্রাসের পর গ্রাস মুখে পড়ে। কেবল যে দুপুরে খায়নি সেরকম মনে হয় না। হয়তো আরো কত বেলা, কত দিন, তার ঠিক কি? মল্লিকার মনটা বড় খারাপ হয়ে রইল। রাত্রে খুব জ্বর এলো। জ্বর এইরকম প্রায়ই হয়। ভাবনায় ভাবনায় কিছুতে ঘুম আসে না। আলো জেলে তখন আমাকে চিঠি লেখে। আর যেন সে একা সামলাতে পারছে না। লিখল, কবে আসবে? আমি আর থাকতে পারিনে, তুমি চলে এসো। এই সময় নূতন ভারত শাসন আইন পাশ হয়। স্বাধীনতার পথে আমরা নাকি বড় একটা লম্ফ দিলাম। বড়লোকের বাড়ির আয়েশি কর্তারা গা ঝাড়া দিয়ে উঠলেন। খবরের কাগজে কলমের পর কলম তাদের অলৌকিক ত্যাগের বিবরণ বেরুতে লাগলো। পুলকে রোমাঞ্চিত হতে হয়। ডজন ডজন এরকম অবিসম্বাদী দেশ নেতা রয়েছেন। ভাবনা কি আমাদের? তাদের ভোট জোগাড় করতে আমাদের মতো জেল ফেরত ছন্ন ছাড়ার দল কোমর বেঁধে লেগে গেল।
এই উপলক্ষে আমরা কয়েকজন আচম্বিতে ছাড়া পেয়ে গেলাম। আমাদের লাভ এইটুকুই, প্রথম যে ট্রেন পাওয়া গেল তাতে উঠে বসলাম। সন্ধ্যার পর বড় কনকনে শীত, বাতাসের যেন দাঁত হয়েছে। গ্রামের কুকুরটা অবধি এরই মধ্যে খেজুর রস জাল দেওয়া উনানের ধারে গুটিসুটি মেরে শুয়েছে। এমনি সময়ে স্বল্পালোকিত স্টেশনে নেমে আমি এদিক ওদিক তাকাচ্ছি। কোথায় যাবেন বাবু? আমাদের গ্রামের নাম করলাম। বিছানার মোট ও সুটকেসটা দেখিয়ে বলি, বোঝা ভারী হবে না। উহু, ভারী কেন হবে? শোলার আঁটি 4 আনা লাগবে, 16টি পয়সা, আধলা কম নয়। টিকিটবাবু আলো হাতে সেই দিক দিয়ে যাচ্ছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন। নতুন লোক দেখেছে, ঠক বেটারা অমনি ছুরি সানাচ্ছে। বলি 16টা পয়সা কখনো দেখেছিস এক জায়গায়? আপনি ব্যস্ত হবেন না, এগিয়ে দেখুন কতজনে হা পিত্তেস করে আছে। 4 পয়সা কি বড়জোর 6 পয়সা। লোকটা বলে, পাক্কা 2 ক্রোশ পথ, খাল পেরুতে হবে, মোটে 6 পয়সা। তাই তো সবাই যাচ্ছে, তবে আমিও যাব। বোঝা মাথায় নিয়ে সে দ্রুত পদে চলল। পাকা রাস্তা ছেড়ে আমরা সুড়ি পথে নামলাম। খুব জ্যোৎস্না ফুটেছে। মাঠ, গাছপালা, ঝুপসি ঝুপসি জঙ্গলগুলো অনেক দিন পরে চোখে অপরূপ ঠেকছে। তোমার নামটা কি ভাই? তাও ওই 6 পয়সার মধ্যে? চুপ করে যাই। মনে মনে ভাবি, ওই তো রোগা চেহারার মানুষ, দুটো বোঝা বয়ে খুব কষ্ট হয়েছে, মেজাজ তাই বিগড়ে গেছে। সহানুভূতির সুরে বললাম, এই সুটকেসটা বরং আমার হাতে দাও দেখি। বিরক্ত মুখে লোকটা বলে, তাহলে পয়সাও 3টে কম দেবে তো? পথ ছেড়ে এবার সে আমবাগানে ঢুকে পড়ল। ওদিকে কেন রে? লোকটি বলে, এইখানে দাঁড়াও বাবু, জল খেয়ে আসি একটু। এত শীতে জল? সে রুখে উঠল। জলও খাওয়া যাবে না? বাগানের ওদিকে খাল, কতক্ষণ লাগবে? মনে পড়ল, একটা খালের মতো আছে বটে এদিকে, চৈত্র মাসে একদম শুকিয়ে যায়, বর্ষায় হিঞ্চে কলমি নিয়ে জেগে ওঠে। জলের চেয়ে শ্যাওলাই তাতে বেশি। ছেলেবেলায় ওইখানে 2-4 বার পুঁটি মাছ ধরতে এসেছি। দাঁড়ালাম। আবার ভাবি, দাঁড়িয়েই বা কি হবে? লোকটার গতিক সুবিধের লাগছে না। বাগানের মধ্যে খানিকটা গিয়ে একটা উঁচু জমি, সেখান থেকে বেশ দেখতে পাওয়া গেল। চেঁচিয়ে ডাক দিলাম, জল খাবি? তা খালের মাঝখানে কি করিস? আগে ঘাটের জল ঘোলা, কোমর জল হয়ে গেছে, এখনো এগুচ্ছিস? জবাব না দিয়ে লোকটা ক্ষিপ্র বেগে শ্যাওলা চিরে পথ করতে লাগলো। আমি বন জঙ্গল ভেঙে সোজা খালের কিনারে ছুটলাম। ততক্ষণে সে ওপারে উঠে দৌড় দিয়েছে। হেসে উঠি, পারবি নে বাপু, 7 বছর আটকা ছিলাম, তা বলে পায়ে বাদ ধরেছে ভাবিস নে। আচ্ছা, যত জোরে পারিস ছোট, আমিও ছুটছি। নূতন করে আর শ্যাওলা ছিঁড়তে হলো না। চক্ষের পলকে খাল পার হয়ে প্রায় রশি 2 গিয়ে লোকটাকে জাপটে ধরলাম। সুটকেস ফেলে লোকটা কোমর থেকে বের করলো এক ছুরি। ধস্তাধস্তি চলল খানিকটা। হেসে বললাম, ও ছুরিতে মাছ কোটা যায়, মানুষ কাটা যায় না, বুঝলি? হাত ধরে মুচড়ে দিতে ছুরি পড়ে গেল। লোকটা আর্তনাদ করে উঠল। গ্রামের ধারে এসে পড়েছি। চেঁচামেচিতে লোক জুটে গেল। কি হয়েছে, কি হয়েছে? লোকটা অসংকোচে বলে, মেরে ফেলেছে ভাইরে, হাতখানা মুচড়ে ভেঙে দিয়েছে, তেষ্টার জল খেতে দেয় না। যেই বলেছি গোপালদার ওই বাড়ি হয়ে একটুখানি ঘুরে যায়, বোঝা গেল তার বাড়ি এই গ্রামে। ছোকরাদের মধ্যে 3-4 জন বুক ফুলিয়ে এগিয়ে এলো। বলে, ওই রকম ভদ্রলোক কিনা আমাদের ওরা জানোয়ার ভাবে। পড়ে পড়ে তুই মার খেলি, জবাবটা কি আমাদের জন্য মুলতবি রেখেছিস? ব্যাপার তুমুল হতো নিঃসন্দেহ, কিন্তু ওরই মধ্যে আধবুড়ো একজনকে চেনা চেনা ঠেকলো। চৈতন মোড়ল না? কুশখালি এসে পড়েছি যে, বুঝতে পারিনি। চৈতন মোড়ল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। গোঁফ দাড়িতে ভরা
আমার মুখ চিনেও চিনতে পারে না। আমি রায়কর্তার ছেলে গো, শঙ্কর। চৈতন বলে, সর্বনাশ, একদিন পরে এলে? সেই লোকটার দিকে তাকিয়ে হেসে বলে, মেরে থাকে মেরেছে, বেশ করেছে, ইনি মারলে দোষ হয় না, সম্পর্কে তোর খুড়শ্বশুর। চৈতন পরিচয় করিয়ে দেই, এ হলো তোমাদেরই যদু মোড়লের জামাই। ওরে অমূল্য, পেন নাম কর। অমূল্য গোঁজ হয়ে দাঁড়িয়ে থাকে। এই সময়ে এসে পড়লেন জমিদারি কাছারির নায়েব, সঙ্গে 4 জন বরকন্দাজ। তিনিও এই ট্রেনে নেমেছেন। বরাবর রাস্তা ধরে যাচ্ছিলেন, হইচই শুনে কি ব্যাপার জানতে এসেছেন। কি হে, একেবারে থেমে গেলে সব? এই যে অমূল্যচন্দ্রও রয়েছেন দেখছি। যারা বেশি বীরত্ব দেখাচ্ছিল তাদের আর পাত্তা নেই, কোন দিকে সরে পড়েছে, যেন কর্পূরের মতো উবে গেছে। নজরে পড়ে গিয়ে অমূল্য ঘাড় নিচু করে রইল। আমার দিকে চেয়ে নায়েব বললেন, জামা যে রক্তে ভেসে যাচ্ছে, খুলুন দেখি। মশায়, পিঠের এক জায়গায় লম্বালম্বি চিড়ে গেছে, সেদিকে এতক্ষণ কারো নজর পড়েনি। একজন বরকন্দাজ ছুরিখানা কুড়িয়ে নিল। নায়েব বোমার মতো ফেটে পড়লেন, ব্রহ্ম রক্তপাত করেছিস, ভিটেই ঘুঘু চড়াবো। শ্রাদ্ধের বন্দোবস্ত তো হচ্ছেই ভালো করে, কাল গিয়ে ফৌজদারি চড়াবো, কালাপানি ঘুরিয়ে আনবো, তবে আমার নাম মন্মথ সিকদার। হ্যাঁ। আমার হাত ধরে টানতে টানতে বলেন, চলে আসুন মশাই, আমি আছি, কোনো শালার উড়বার জো নেই, দায় ঝক্কি সমস্ত আমার। চৈতন মোড়ল, বাবুর জিনিস দুটো তোমার জিম্মায় রইল, পৌঁছে দিও। কাছারি গিয়ে ডাক্তার ডেকে আগে ব্যান্ডেজ বাঁধা হোক। রাস্তায় এসে মন্মথ মনের উল্লাস চাপতে পারেন না, হাসতে হাসতে বলেন, একটুখানি নুনছাল উঠে গেছে মশাই, ডাক্তার লাগবে না হাতি, তবে সাক্ষী হিসেবে ডাক্তার একটা চাই বটে, ডবল ফি ধরে দিলেই হয়ে যাবে, বন্দোবস্ত আছে। চুপচাপ কয়েক পা গিয়ে আবার শুরু করলেন, ওই অমূল্য বেটা হলো পালের গোদা। আরে বাপু, মাতব্বর হবি ভালো কথা, গুছিয়ে চলতে পারলে 2-10 টাকা আছেও, কিন্তু ঘর থেকে কিছু আগাম বের করতে হয়। সব ব্যবসার ওই এক রীত। তোর হলো ভাঁড়ে মা ভবানী, মুটেগিরি করবি, আবার নেতাগিরিও করবি। শুধু বামুন কায়েতদের মুন্ডুপাত করে বেড়ালে কি শেষ রক্ষে হবে? জিজ্ঞাসা করলাম, এদিকে বুঝি ওই সমস্ত খুব আন্দোলন হচ্ছে? নায়েব বললেন, হবে না? না দেবার কথা বড় মিষ্টি কিনা, সব শেয়ালের এক রা হয়ে দাঁড়াচ্ছে। বামুন কায়েত ওসব কিছু নয় নায়েব মশাই, ওদের রাগ আসলে চড়া খাজনা আর জোর জুলুমের উপর, সেইটাই এখন জাত বেজাতের কথা হয়ে দাঁড়াচ্ছে। নায়েব প্রতিবাদ করে উঠলেন, সেই আহ্লাদে থাকুন মশাই, একবার আনাচ কানাচ থেকে শুনে আসবেন দেখি ওদের কথা। এত সব ওরা তো তলিয়ে বোঝে না। বুঝুক না বুঝুক, আগুনে হাত দিলে হাত পুড়বেই, আমরা কি ছেড়ে কথা কইব? আর তাও বলি, ধর্ম আছেন, নইলে দেখুন না কেন, দেওয়ানিতে 18 মাসে বছর, আজ 1 মাস ছুটোছুটি করে সমন বের করতে পারছি নে, কোত্থেকে পথের মানুষ আপনি এসে এই কাণ্ড। এর নাম ফৌজদারি মামলা, একেবারে কাঁচা খেগো দেবতা। সকালবেলা টুক করে থানায় একখানি এজাহার ঝেড়ে দিয়ে সেকেন্ড ট্রেনে সদরে সোজা মোক্তারের বাড়ি। কি মশাই, আবার এত রাতে বাড়ি যাবেন কি করতে? কাছারিতে দুটো শাক ভাত খেয়ে ভোরবেলা বরঞ্চ এই পথে অমনি। সোজাই চললাম আমি। ব্যস্ত হয়ে নায়েব ডাকছেন, তাহলে সকালবেলা আসছেন তো, না আবার লোক পাঠাতে হবে? আমি মামলা করব না। তার মানে? ফিরে দাঁড়িয়ে বলি, ভেবে দেখলাম নায়েব মশাই, দোষ আমারই, পেটে ভাত নেই, শীতের রাত্রে 4 মাইল মোট বয়ে আনছে, মজুরি 6 পয়সা, এতে মেজাজ খারাপ হলে দোষ দেব কার? আমি যদি বলতাম 4 আনাই পাবি বাপু, সেইটে ন্যায্য, আর তার উপর যদি এসব হতো। নায়েব শেষ করতে দেন না, গর্জন করে ওঠেন, তা বুঝেছি, আপনারা ঘরের ডেকেই সব কুমির হয়ে উঠেছেন,
তাই এই সব হ্যাঙ্গামা। হ্যাঙ্গামা হুজ্জুত না হলেই বা আপনাদের ২ পয়সা আসে কিসে? হাত বাক্স কোলে করে নেহাত একেবারে দুর্গানাম লিখতে কি কাছারি এসে বসেছেন? বলুন সত্যি কিনা? চাঁদের আলোয় উঠানে বাদাম তলায় এসে দাঁড়ায়। দুয়োর খোলো, ও যদু। এই উঠানে কত সন্ধ্যায় কত ছুটাছুটি করেছি। মা তখন বেঁচে। বাদামতলার এইখানটায় বিয়ের পর মল্লিকার পালকি এনে নামিয়েছিল। আজ যেন নূতন অতিথি। সবাই অবিশ্বাস করছে। এতকাল পরে ফিরে এসে মনে হচ্ছে গ্রামের চেনা মানুষেরা বদলে গেছে। নূতন পৃথিবী। যদু ভাই, শুনতে পাচ্ছ না? আমি। মল্লিকার জ্বর। লেপের নিচে একরকম বেহুঁশ হয়েছিল। ধড়মড়িয়ে উঠে বসল। ঘরে ঢুকে চমকে উঠি। ঠান্ডার ভয়ে দরজা জানালা বন্ধ। মিটমিটে প্রদীপ। ভাঙাচোরা দেওয়ালের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে আরশোলা উঠছে। বিশীর্ণ ভয়াবহ মুখ মল্লিকার। জ্যোৎস্না পরিপ্লাবিত দীর্ঘ পথ অতিক্রম করে যেন কালো গহ্বরের মধ্যে ঢুকে পড়েছি। হাত বাড়িয়ে দিলাম মল্লিকার দিকে। জীবন এসে কি মৃত্যুকে আদর করে ডাকলো? এতক্ষণ শুনছিলে ভুলি নাই গ্রন্থের ৬ষ্ঠ পর্বের পাঠ। কেমন লাগলো এই পর্বখানি? কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি এখনো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকো। শুনতে থাকো গল্প পাঠ। এরপর আসবো ভুলি নাই গ্রন্থের শেষ পর্ব নিয়ে। প্রস্তুত থেকো সবাই, ভালো থেকো সবাই। আজ আসি।